কেমন আছো তোমরা সকলে? নিশ্চিত সকলে ভালো আছো। আজ তোমাদের জন্য আরও এক নতুন গল্প নিয়ে এসেছি, হীরের অভিযান। মুর্শিদাবাদের নবাব খবর পেয়েছেন এক দ্বীপ রয়েছে, ওই দ্বীপে হিরে রয়েছে। কিন্তু ওই দ্বীপে খুব ভয়ঙ্কর এক বনমানুষ রয়েছে। ও মানুষকে দেখলেই আছাড় তুলে মারে, আর সঙ্গে অনেক রকমের জন্তু জানোয়ারও রয়েছে। কেউ ভয়ে ওই দ্বীপে যেতে পারে না। এদিকে নবাব উজিরকে বললেন, ওইখানে হীরের সন্ধান মিলেছে, ওইখানে হিরে আনতে যেতে হবে। অমনি উজির বলেন, নবাব আপনি কি যাবেন? নবাব তখন বলে, আমি পাগল নাকি আমি যাব? আমি রাজা কৃষ্ণচন্দ্রকে পাঠাবো। অমনি উজির বলে, ঠিকই বলেছেন নবাব, রাজা কৃষ্ণচন্দ্রকে পাঠালেই হবে। নবাব তখন বলে, এতে আমার লাভ। রাজা কৃষ্ণচন্দ্র যদি ওখান থেকে না ফিরে আসে তাতেও লাভ, আর যদি হিরে নিয়ে আসে তাতেও লাভ, হিরেটা আমার হয়ে যাবে। অমনি উজির বলেন, তাহলে নবাব বার্তা পাঠিয়ে দেন নবাবের কাছে। অমনি নবাব বার্তা পাঠিয়ে দেন রাজার কাছে। রাজার কাছে বার্তা যেতেই রাজা কৃষ্ণচন্দ্র এমনকি রাজসভার সবাই অবাক হয়ে রয়েছেন, কি করবেন, হতভম্ব হয়ে রয়েছেন। পরের দিন রাজা, মন্ত্রী, এমনকি সেনাপতি আর গোপালকে নিয়ে বেরিয়ে পড়লেন হীরের অভিযানে। হঠাৎ করে মন্ত্রীমশাইয়ের মুখটা শুকনো দেখে রাজামশাই বলে, কি মন্ত্রীমশাই, আপনি যে চুপ করে রয়েছেন? মন্ত্রীমশাই তখন বলতে থাকে, আমি রোগা পাতলা দুর্বল মানুষ, আমার এই সমস্ত ভয়ঙ্কর অভিযান একদমই ভালো লাগে না। কেনই বা আমাকে নিয়ে এলেন রাজামশাই? অমনি গোপাল বলে, মন্ত্রীমশাই আপনাকে যদি না নিয়ে আসা হতো তাহলে আমরা তো এমনিতেই বেঁচে ফিরবো কিনা ঠিক নেই। তারপর আপনি ওই সুযোগে কৃষ্ণনগরটাকে পুরো লণ্ডভণ্ড করে রেখে দিতেন, এই জন্যই আপনাকে নিয়ে আসা। রাজামশাই বলে, আমি তো জানি না আপনি কেমন ধরনের মানুষ, তাই আপনাকে নিয়ে এসছি। উনি বলতে না বলতেই হঠাৎ করে জায়গাটা অন্ধকার হয়ে আসে। গোপাল বলতে থাকে, রাজামশাই দেখুন ওই দিকটা কেমন কালো অন্ধকার হয়ে রয়েছে। নাবিককে জিজ্ঞেস করে। নাবিক তখন বলে, ওই দিকটা কালো মেঘ না, ওই দিকটা কুয়াশা হয়ে রয়েছে, আর কুয়াশায় যদি চেপে যায় তাহলে আমাদের রাস্তা নিরীক্ষণ করা খুব অসুবিধে হয়ে যাবে। কোন দিকটা আমরা পৌঁছাবো তাও বলে উঠতে পারছি না। এইদিকে রানীমা আর গোপালের গিন্নি আলোচনা করতে থাকে, বলতে থাকে, অনেক দিন কেটে গেল, কোনো খবরই পেলাম না রাজামশাই আর গোপাল ওরা যে কেমন রয়েছে। অমনি রানীমা বলতে থাকে, তবুও গোপাল তো রয়েছে, এইটাই ভরসা, কবে যে ওরা ফিরবে তাও জানি না। এদিকে রানীমা আর গোপালের গিন্নি চিন্তা করতে থাকে, আর ওইদিকে রাজামশাই ওই ঘন কুয়াশা দেখে বলে, তাহলে কি আমাদের হীরের অভিযান হবে না? অমনি গোপাল বলতে থাকে, রাজামশাই এই সমুদ্র অভিযানে তো অনেক রকমের আপদ বিপদ আসতেই থাকে, তাই বলে কি ভয় পেয়ে পিছিয়ে থাকলে হবে? আমাদেরকে তো এগিয়ে যেতে হবে, তাই না? অমনি রাজামশাই বলে, হ্যাঁ গোপাল, তাই এই না বলে তুমি সত্যি তোমার সাহস রয়েছে বটে। এদিকে নাবিক বলে, আপনারা গিয়ে কেবিনে বিশ্রাম নেন, আমি দেখছি কি করা যায়। এদিকে রাজামশাই, গোপাল আর মন্ত্রীমশাই কেবিনের ভেতরে গিয়ে আলোচনা করতে থাকে। রাজামশাই বলে, যদি আমরা হীরের পাহাড়ে না যেতে পারি তাহলেই হয়তো আমাকে মুর্শিদাবাদের নবাব সিংহাসনচ্যুত করবেন। মন্ত্রীমশাই তখন বলতে থাকেন, কেন রাজামশাই আপনাকে নবাব সিংহাসনচ্যুত করবেন? আর যদিও বা করে দেন, ওই আপনার গোপাল আছে না, গোপাল তো আপনার সব কিছু আশা ভরসা, উনি আপনার সমস্ত রকমের বিপদ থেকে মুক্ত করে দেবেন। আপনি যে গোপালকে অনেক ভরসা করেন। অমনি রাজামশাই বলেন মন্ত্রীমশাইকে, তুমি চুপ করবে? সব সময় তোমার একটা পেছনে লাগার কথাবার্তা, গোপালের নিয়ে সব সময় কুরুচিপূর্ণ কথাবার্তা সবসময় বলতে রয়েছ। অমনি মন্ত্রীমশাই চুপ থেকে যায়। গোপাল বলে, রাজামশাই আর মন্ত্রীমশাইয়ের কাজ কি আছে, এখন আর তো কিছু করতে হবে, তাই পেছনে লাগা ছাড়ার কোনো কি উপায় আছে?
তারপর সকাল হতেই ধীরে ধীরে কুয়াশা কেটে যাওয়ার পরে সূর্যের আলো দেখা যায়। ওই দেখতে পেয়ে সকলে আনন্দে খুশিতে ভরে যায়। আর দূরবীন দিয়ে নাবিক যখন দেখে একটা দ্বীপ দেখা যায়, ওই দ্বীপ দেখে নাবিক বলতে থাকে, রাজামশাই ওটা হচ্ছে হো হো দ্বীপ। গোপাল তখন বলে, রাজামশাই এমনিতেই আমাদের জল খাবার তো সব শেষ হয়ে আসছে, তাহলে ওই দ্বীপটাতে নেমে গিয়ে কিছু জল আর খাবার সংগ্রহ করে নিয়ে আসি। অমনি রাজামশাই তখন বলে, তাহলে আমি কি যাব? অমনি গোপাল বলে, না রাজামশাই আপনাকে যেতে হবে না, আমরা নৌকোতে করে আমি মন্ত্রীমশাই সেনাপতি গেলেই হবে। অমনি মন্ত্রীমশাই সেনাপতি আর দুজন প্রহরীকে নিয়ে ওই নৌকোতে করে ওই দ্বীপে গিয়ে পৌঁছায়। দ্বীপের আদিবাসীরা ওই গাছের আড়াল থেকে দেখছিলেন একটা জাহাজ থেকে কিছু মানুষ নৌকোতে করে আসছেন। ওরা তখন আলোচনা করতে থাকে, এরা যদি খুব দুষ্টু মানুষ হয় তাহলে আমাদের এই বিষ মাখানো তীর ওদের ছুঁড়ে মারবো। তারপর গোপাল নেমে গিয়ে হঠাৎ করে কলা বাগান প্রচুর দেখে বলে, এটা তো নিশ্চিত কলা দ্বীপ, দিয়ে কলা পাড়তে যায়। কলা পাড়তে যেতেই অমনি আদিবাসী লোকটা ওই ওষুধ মাখানো তীর কলার গাছে ছুঁড়ে মারে। ওই দেখে তো গোপাল চমকে ওঠে। গোপাল তখন বলে, কে ভাই তুমি এমন করে তীর মারলে যে? আমি কিন্তু তোমাদের কোনো ক্ষতি করতে আসিনি, আমি জল আর খাবারের সন্ধানে এসেছিলাম। অমনি আদিবাসী লোকটি বলতে থাকে, তোমাদের তো কোনো বিশ্বাস নেই। অমনি গোপাল বলে, না না, আমি সত্যি আপনাদের কোনো ক্ষতি করতে চাই না। আদিবাসী লোকটা তখন বেরিয়ে আসে, তখন বলে, ওই জাহাজটা কি তোমাদের? গোপাল তখন বলে, হ্যাঁ জাহাজটা তো আমাদের। ওদিকে উনি বলতে থাকেন, তাহলে তোমরা কোথায় চললে? গোপাল বললে, আমরা ওই যে হীরের দ্বীপে যাব, তার জন্যই আমরা এসেছিলাম, আর এখানটায় একটু জল খাবারের জন্য নেমেছিলাম। অমনি ওই আদিবাসী লোকটি বলতে থাকে যে, ওই হীরের দ্বীপে তোমাদের কি মরার ইচ্ছা হয়েছে? ওই দ্বীপে যাচ্ছ? গোপাল তখন বলে, কেন? না, ওই দ্বীপে একটা ভয়ানক বন মানুষ রয়েছে, আর ওই বন মানুষই হীরের দেখাশোনা করে, আর কোনো মানুষকে দেখতে পেলে পুরো তুলে আছাড় মারে। কখনোই ভুল করে ওই দ্বীপে যেও না, যদি বাঁচতে চাও তো। অমনি গোপাল তখন বলে, ঠিক আছে দেখছি, একটু জল পাওয়া যাবে ভাই? অমনি আদিবাসী লোকটি বলে, আমাদের দ্বীপে খুব জলের সংকুলন, কিন্তু খাবার পাওয়া যেতে পারে। গোপাল তখন বলে, তাহলে কলা নিয়ে যাব? লোকটি বলে, হ্যাঁ। উনি অনেক কলা বলে নিয়ে যাওয়ার জন্য। গোপাল তখন কলা বোঝা করে নিয়ে সকলকে বলে কলা তুলে নিয়ে যাওয়ার জন্য। কলা বোঝাই করে নৌকোতে করে নিয়ে জাহাজে নিয়ে উপস্থিত হয়। এদিকে মন্ত্রীমশাই এত কলার বোঝা দেখে বলে, গোপাল তুমি কি বানর যে এত কলা তুলে নিয়ে এসছো? গোপাল তখন বলে, এখানে বানর আমি শুধু একা না, আমি বাদ দিয়েও আরও এক দুজন আছে। অমনি মন্ত্রীমশাই তো রেগে গরম হয়ে যায়। তারপর আস্তে আস্তে করে ওই দ্বীপের দিকে এগিয়ে যেতে থাকে জাহাজ। তারপর হঠাৎ করে রাজামশাই ওই দ্বীপ দেখতে পেয়ে অমনি গোপাল রাজামশাই সকলে মিলে আলোচনা করতে থাকে যে ওই দ্বীপে যাওয়ার জন্য কে যাবে আর কে যাবে না। মন্ত্রীমশাই মনে মনে ভাবে, এই সুযোগে আমি গোপালকে বিপদের মুখে ফেলে দেব। আমি যাব, তারপর গোপালকে যদি আমি ওই বন মানুষের মুখের সামনে ফেলেই দিই, তাহলে হিরে পুরো আমার হয়ে যাবে। এই চিন্তা ভাবনা করে মন্ত্রীমশাই রাজি হয়ে গেলেন। বললেন, রাজামশাই আপনাকে যেতে হবে না, আপনার তো বয়স হয়েছে, আপনার বিপদ হলে আমাদের অনেক ক্ষতি হবে, আপনি থাকুন, আমি আর গোপাল যাচ্ছি। অমনি গোপালও তখন বলে, হ্যাঁ রাজামশাই আপনাকে যেতে হবে না। রাজামশাই তখন বলে, মন্ত্রীমশাই এই না আপনি আসবেন না বলছিলেন, ভয়ে কান্নাকাটি করা শুরু করে দিচ্ছিলেন, আবার আপনি কি না হঠাৎ করে আমাকে যেতে না বলছেন, আপনি যাবেন বলছেন? ব্যাপারটা তো বুঝতে পারলাম না মন্ত্রী। তারপর গোপাল আর মন্ত্রী সঙ্গে দুটো প্রহরীকে নিয়ে নেমে গেলেন নৌকোতে করে ওই দ্বীপে। এদিকে কাঁধে করে গোপাল দুখানা কলার কাঁধে নিয়ে ওই দ্বীপে যাচ্ছিলেন। যেতে যেতে মন্ত্রীমশাই তখন বলতে থাকেন, কি গোপাল, বললম সমস্ত রকমের অস্ত্র নিয়ে চলছি, আর তুমি কাঁধে করে কলা নিয়ে যাচ্ছ কিসের জন্য? জাহাজের মধ্যে এত কলা খেয়ে তোমার শান্তি হয়নি, তারপরে এই জঙ্গলে কলা খাবে বলে নিয়ে যাচ্ছ?
গোপাল তখন বলে, হ্যাঁ, কলা খেয়ে তো শান্তি হয়নি, তাই খাবো বলে নিয়ে এসছি, চলো দেখিনি। যেতে না যেতেই একটু এগোতে গোপাল তখন আছাড় খেয়ে পড়ে একটা গর্তের মধ্যে। মন্ত্রীমশাই তখন বলে, কানা নাকি, দেখতে পাচ্ছ না সামনে একটা গর্ত রয়েছে? তারপর গোপাল যখন উঠে দেখে অনেক বড় একটা গর্ত, তখন বলে, এটা তো ওই ভয়ানক গর্ত দেখে মনে হচ্ছে। তারপর দেখে হবে যে ওই বন মানুষের পায়ের ছাপ। এই দেখে ওরা আস্তে আস্তে ধীরে ধীরে চলতে থাকে। হঠাৎ করে বন মানুষের গর্জন শুনতে পায়। আওয়াজ শোনার সঙ্গে সঙ্গে গোপাল আর মন্ত্রী ছুটতে থাকে। এইদিকে প্রহরীরা ভয়ে ওখান থেকে পালিয়ে যায়। মন্ত্রী আর গোপাল ছুটতে ছুটতে পুরো একদম হীরের গুহার ভেতরে প্রবেশ করে যায়। হীরে দেখে মন্ত্রীমশাই তো নৃত্য শুরু করে দেয়। গোপাল তখন বলে, আপনি একটু আস্তে আওয়াজ করুন, নইলে বন মানুষ এসে এখন আমাদের তুলে আছাড় মারবে। অমনি হিরে দেখতে পেয়ে মন্ত্রীমশাই সব হিরে নিয়ে পকেটে টুপিতে সব ভরে নেয়। এদিকে গোপালও নিয়ে নেয়। তারপর যখনই বেরোতে যায় অমনি বন মানুষ এসে সামনে উপস্থিত। এই দেখে মন্ত্রীমশাই তো চোখ বড় বড় হয়ে যায়। মন্ত্রীমশাই ওই সুযোগে গোপালকে ধাক্কা মেরে দিয়ে অমনি এক ছুটতে পালিয়ে যায়। গোপাল তখন অমনি হুমড়ি খেয়ে আছাড় খেয়ে পড়ে যায়। পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে গোপাল সামনে বন মানুষকে দেখতে পেয়ে মনে মনে চিন্তা করে যে এই কলাই নিয়ে এসছি ভোলানোর জন্য, যদি আমি একটা একটা কলা দিয়ে দেখি তো বন মানুষ খায় কিনা। অমনি গোপাল ওই একটা একটা করে কলা ছিঁড়ে নিয়ে বন মানুষকে দিতে থাকে। বন মানুষ একটা একটা করে খায় আর বুকে হাত চাপড়াতে থাকে। গোপাল বলে মনে নিশ্চিত খুশিতে বুক চাপড়াচ্ছে, আবার একটা দিতে থাকে। এইরূপ করে কলা দিতে থাকে আর বন মানুষটা খেতে থাকে। যখনই শেষ হয়ে যাওয়ার মুখে গোপাল তখন আরেকটা কাঁধি নিয়ে আস্তে করে লুকিয়ে বন মানুষের ঘাড়ে উঠে বসে। একটা লাঠির মাথায় আর একটা কলাকাঁদি বেঁধে দিয়ে অমনি বন মানুষের মুখের সামনে ধরে রাখে। বন মানুষ ধরতে পারে না। অমনি গোপাল লাঠিটাকে নিয়ে উঁচু করে রাখে, আবার ধরতে যায়, আবার উঁচু করে রাখে। উনি ঘাড়ের মধ্যে বসে ওই করতে করতে পুরো নদীর পাড়ে চলে যায়। যখন দেখে নদীর পাড়ে মন্ত্রীমশাই নৌকোতে করে কলাকাঁদি ভর্তি নৌকো নিয়ে এগিয়ে যেতে থাকে। বন মানুষ তো ওই কলাগুলো দেখে রেগে তখন মন্ত্রীর দিকে জলের মধ্যে নেমে যেতে থাকে। মন্ত্রী তো ভয়ে চোখ বড় বড় করে তাকিয়ে থাকে। অমনি বন মানুষ গিয়ে নৌকোটাকে উল্টে দেয় ওই জলের মধ্যে, তারপর কলাগুলোকে নিয়ে খেতে থাকে। এমনকি গোপালও লাফ দিয়ে দেয় ওই জলের মধ্যে। এদিকে মন্ত্রী মশাই তো পুরোপুরি জ্ঞান হারিয়ে ফেলে। তারপর গোপাল টানতে টানতে মন্ত্রী মশাইকে ওই জাহাজের দিকে এগিয়ে যায় আর সেনাপতি এসে গোপালকে তুলে ধরে। এমনি গোপাল সেনাপতিকে আর মন্ত্রীমশাইকে নিয়ে সকলে মিলে জাহাজে এসে পৌঁছায়। জাহাজে যখন জ্ঞান ফেরে অমনি মন্ত্রীমশাই তখন বলে, ওই হিরেগুলো আমার। অমনি রাজামশাই বলে, একদম চুপ। গোপাল তখন মন্ত্রীমশাইয়ের মাথার টুপির থেকে হিরেগুলো বের করে রাজামশাইকে দেখায়। রাজামশাই দেখে তো অবাক, বলে, ওমা, সত্যি এত হিরে আমরা পাবো বলে কোনোদিনও ভাবতে পারিনি। তারপর এদিকে মুর্শিদাবাদে নবাব খবর পেয়েছেন যে রাজামশাই, মন্ত্রীমশাই, গোপাল সকলেই হিরে পেয়েছেন, কিন্তু নবাব কোনো হিরে পায়নি। নবাব হিরে না পাওয়ায় নবাব দেওয়ালে মাথায় ঠোকা দিতে থাকে। উজির বলে, নবাব, আপনি এবারের মতো চুপ থাকুন, আবার নিশ্চিত আমরা পুনরায় কোনো না কোনো দিন পাবো। আজ এই পর্যন্ত। নিশ্চিত তোমাদের সকলের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক আর সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা সকলে ভালো থেকো। কেমন? টাটা।